দিদির পাশে নদীর ধারে বসে থাকতে থাকতে অ্যালিস ক্লান্ত হয়ে পড়েছিল, কারণ তার কিছু করার ছিল না। দু একবার সে দিদির বইটার দিকে উকি মেরে দেখছিল, কিন্তু তাতে না ছিল কোনো ছবি, না গল্পের মতো কোনো সংলাপ। অ্যালিস ভাবল, ছবি আর সংলাপ ছাড়া কোনো বই হয় নাকি? সে মনে মনে ভাবল, ডেইজি ফুলের মালা বানানোর মজাটা কি উঠে গিয়ে ফুল তোলবার কষ্টটাকে সার্থক করবে? কিছু দূর যাওয়ার পরে অ্যালিসের পাশ দিয়ে একটা গোলাপি চোখওয়ালা সাদা খরগোশ দৌড়ে চলে গেল। ব্যাপারটাতে খুব একটা অবাক হওয়ার কিছু ছিল না। অ্যালিসও তখন কিছু অস্বাভাবিক মনে করেনি, এমনকি যখন সে খরগোশটাকে বলতে শুনল, এ বাবা, আমার বড্ড দেরি হয়ে যাবে। তখনও না। অ্যালিস যখন দেখল খরগোশটা তার পকেট থেকে একটা ঘুড়ি বের করল এবং সেটাকে দেখল, তারপরে তাড়াহুড়ো করে চলে গেল, তখন অ্যালিস অবাক হল। এর কারণ তার হঠাৎ মনে হল সে তো কখনো কোনো খরগোশকে পকেট থেকে ঘড়ি বের করতে দেখেনি। অ্যালিস ভীষণ কৌতূহলী হয়ে খরগোশটার পিছনে দৌড়াতে লাগল। আর বলতে হবে অ্যালিসের কপাল ভালো, কারণ খরগোশটা ঠিক যেই সময়ে একটা বড়সড় গর্তের মধ্যে ঢুকতে যাবে, সেই সময়ে সে সেখানে পৌঁছে গেল। এ ঠিক পরের মুহূর্তেই আগুপিছু কিছু না ভেবেই অ্যালিসও গর্তের মধ্যে নেমে পড়ল। সে একবার এই কথা ভাবল না যে সে কিভাবে সেখান থেকে বেরোবে। খরগোশের গর্তটা শুরুতে একটা সুড়ঙ্গের মতোই সোজাসুজি চলছিল, কিন্তু হঠাৎ করে সেটা গভীর আর খাড়াভাবে নিচে নামতে লাগল। এতটাই আচমকা যে অ্যালিসও নিজেকে থামানোর সুযোগ পেল না। তার আগেই সে একটা খুব গভীর কুয়োর মধ্যে দিয়ে নিচে পড়তে শুরু করল। হয়তো কুয়োটা সত্যিই ভয়ানক গভীর ছিল, অথবা সে খুব ধীরে ধীরে নিচে পড়ছিল, কারণ পড়তে পড়তে অ্যালিসের হাতে অনেক সময় ছিল চারপাশটা দেখার আর এরপর কি হতে চলেছে তাই নিয়ে ভাববার। প্রথমে সে নিচের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করল যে সে কোথায় পড়তে চলেছে, কিন্তু নিচে এতটাই অন্ধকার ছিল যে সে কিছুই দেখা পেল না। সে কুয়োর দেয়ালের দিকে তাকালে দেখতে পেল সারি সারি আলমারি আর বই রাখার তাকে ভর্তি, এবং এখানে সেখানে পেরেক দিয়ে মানচিত্র আর ছবি টাঙানো রয়েছে। একটা তাকের পাশ দিয়ে নিচে পড়ার সময় সে একটা কাঁচের বয়াম হাতে তুলে নিল। ওতে অরেঞ্জ মারামালিড লেখা ছিল। বয়ামটা নিচে ফেললে কারো উপরে পড়ে তাকে মেরে ফেলে, এই ভয়ে সেটি একটি আলমারির পাশ দিয়ে পড়ার সময় তার মধ্যে রেখে দিল। অ্যালিস ভাবল, আজকের পর সিঁড়ি থেকে গড়িয়ে পড়াটা আর কোনো ব্যাপারই না, বাড়ির লোকেরা ভাববে আমি কত সাহসী। এখনও সে নিচে পড়ছে তো পড়ছে, সে ভাবতে লাগল, বোধ হয় আমি এখন পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি চলে এসেছি। ওটা প্রায় 4000 মাইল নিচে হবে, আমার তো তাই মনে হয়। তবে আমি এখন কোন অক্ষাংশে বা দ্রাঘিমাংশে এসে পৌঁছেছি? আসলে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ কি সে সম্পর্কে অ্যালিসের বিন্দুমাত্র ধারণা ছিল না, কিন্তু শব্দগুলো শুনতে তার বেশ চমৎকার মনে হয়েছিল। সে আবার ভাবতে শুরু করল, পৃথিবী ফুঁড়ে ওপারে গিয়ে পড়বে না তো? যদি এমন জায়গায় গিয়ে বেরোই যেখানে মানুষ উল্টো হয়ে হাঁটে, তাহলে কি মজারই হবে না? এখনও অ্যালিস নিচে পড়ছে তো পড়ছে, তার কিছু করার ছিল না, তাই সে আবার নিজের সঙ্গে কথা বলতে লাগল। মনে হচ্ছে আজ রাতে আমার জন্য ডাইনার মন কেমন করবে। ডায়না ছিল অ্যালিসের পোষা বিড়াল। আমার প্রিয় ডাইনারে তুই যদি এখন আমার সঙ্গে থাকতিস। এটা সত্যি হাওয়ায় কোনো ইঁদুর নেই, তবে তুই হয়তো এখানে বাদুড় ধরতে পারতিস। কিন্তু বিড়াল কি আদৌ বাদুড় খায়? এবার অ্যালিসের ঘুম পেতে লাগল। সবই সে স্বপ্ন দেখতে শুরু করেছে যে সে ডায়নার হাত ধরে ভারী আগ্রহে হাঁটছে, আর হঠাৎ করে ধূপ ধূপ। অ্যালিস ডালপালা আর শুকনো পাতার গাদার উপরে পড়ল। অ্যালিস একটুও চোট পায়নি, সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। অ্যালিস খরগোশটাকে এখানে দেখতে পেল। খরগোশটা তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছিল, একটুও সময় নষ্ট করার ছিল না। অ্যালিস বাতাসের মতো দৌড়ে চলল, আর ঠিক সময় শুনতে পেল খরগোশটা পথের মোড় ঘুরে বলতে বলতে চলে গেল। উড়ি বাবা, কত দেরি হয়ে যাচ্ছে। মোড়টা যখন ঘুরছে, অ্যালিস তখন খরগোশটার পাশেই ছিল, কিন্তু তারপর তাকে আর দেখা গেল না। অ্যালিস খেয়াল করল সে একটা লম্বা নিচু হল ঘরে দাঁড়িয়ে আছে।
হলঘরটার ছাদে ঝুলানো রয়েছে সারি সারি বাতি, যেগুলো ঝলমল করছে। হলঘরের চারপাশে অনেক দরজা ছিল, কিন্তু সবকটাই তালাবন্ধ করা ছিল। অ্যালিস এদিক থেকে ওদিক প্রতিটি দরজা খোলার চেষ্টা করল, কিন্তু একটাও দরজা খুলল না। হতাশ হয়ে সে হলঘরের মাঝ বরাবর হাঁটতে হাঁটতে ভাবতে লাগল, সে কি আদৌ এখান থেকে বেরোতে পারবে? সে হঠাৎ করে একটা কাঁচের টেবিল দেখতে পেল, যার ওপর সোনালি চাবি ছাড়া কিছুই ছিল না। চাবিটা দেখা মাত্র অ্যালিসের মনে হলো হয়তো এই চাবিটা হলঘরের কোনো একটা দরজার হবে। কিন্তু হায়, দরজাগুলোর তালা হয় খুব বড়, নয়তো চাবিটা খুব ছোট ছিল। মোট কথা চাবিটা দিয়ে কোনো দরজাই খুলল না। অ্যালিস আবার চারদিকে দেখছিল। তখন সে সেই বড় দরজাগুলোর পাশে একটা ছোট্ট দরজা দেখতে পেল। দরজাটা মাত্র 15 ইঞ্চি উঁচু হবে। অ্যালিস সোনালি চাবিটা ওই দরজায় লাগালো। চাবিটা একদম ঠিকঠাক লেগে গেছে। অ্যালিস দরজাটা খুলল। সে দরজার ওপারে দেখতে পেল একটা সুন্দর বাগান আর একটা অসাধারণ জলের ফোয়ারা। তার সেখানে যেতে ইচ্ছে করছিল, কিন্তু দুঃখের বিষয় দরজাটা এতটাই ছোট ছিল, অ্যালিসের মাথাটাও ওটা দিয়ে ঠিকমতো গলবে না। ছোট দরজার সামনে বসে থেকে কোনো লাভ নেই বুঝে অ্যালিস আবার সেই কাঁচের টেবিলের দিকে ফিরে গেল, এই আশায় যে সে হয়তো আর একটা চাবি খুঁজে পাবে। কিন্তু এইবার টেবিলে সে একটা কাঁচের বোতল দেখতে পেল। এটা তো আগে এখানে ছিল না। বোতলের গলায় একটা কাগজের লেবেল ঝুলানো ছিল, আর তাতে লেখা ছিল ড্রিঙ্ক মি। কিন্তু ছোট্ট অ্যালিস খুব বুদ্ধিমতী। সে চট করে যে কোনো জিনিস খেয়ে ফেলে না, আগে সে দেখে নেয় যে কোথাও বিষ লেখা আছে কিনা। এরপর অ্যালিস চাবিটা টেবিলে রাখল, তারপরে বোতলটা হাতে নিয়ে পান করতে লাগল। পানীয়টার স্বাদ যেন চেরি টাট, কাস্টার্ড, আনারস, রোস্ট করা টার্কি, টফি এবং মাখন মাখানো টোস্টের মতো ছিল। কেমন অদ্ভুত লাগছে আমার, আমি নিশ্চয়ই দূরবীনের মতো গুটিয়ে যাচ্ছি। আর ঠিক এটাই হচ্ছিল। এখন অ্যালিসের উচ্চতা মাত্র 10 ইঞ্চি। অ্যালিস এবারে ঠিক করল সে বাগানে ঢুকবে, কিন্তু হায়, দরজাটা পুনরায় বন্ধ। সে বুঝতে পারল ছোট সোনালি চাবিটা সে টেবিলের উপর ফেলে এসেছে। সে দৌড়ে টেবিলের কাছে গেল, কিন্তু এবার টেবিলের উপরে রাখা জিনিস তার হাতের নাগালের বাইরে ছিল। অ্যালিস নিচে থেকে টেবিলের ওপর রাখা চাবিটাকে স্পষ্ট দেখতে পেল। সে অনেক চেষ্টা করল টেবিলের ওপরে ওঠার, কিন্তু পারল না। অবশেষে ক্লান্ত হয়ে কাঁদতে শুরু করল। সে যেন নিজেই নিজেকে বলছে, চুপ করো, এইভাবে কাদার কোনো মানে হয় না। হঠাৎ তার চোখ পড়ল টেবিলের নিচে রাখা একটি ছোট্ট কেকের ওপর, যার ওপর কিশমিশ দিয়ে লেখা ছিল ইট মি। ঠিক আছে, খেয়েই দেখি। এটা খেয়ে যদি আমি বড় হয় তাহলে চাবিটা নিতে পারবো, আর যদি আরও ছোট হয় তাহলে দরজার নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে ওপারে চলে যাব। সুতরাং যেটাই হোক, বাগানে আমি পৌঁছাবো। কিভাবে পৌঁছাবো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। অ্যালিস একটুখানি কেক খেল, আর সে বুঝতে চাইল সে বড় হচ্ছে নাকি ছোট। কিন্তু কি আশ্চর্য, তার উচ্চতা আগের মতোই রয়ে গেল।